সাদেক হোসেন খোকা আজকে দেশের মাটিতে মরতে পারে নাই, অথচ সাদেক হোসেন খোকা সে একজন মুক্তিযোদ্ধা, সে একজন মুক্তিযোদ্ধা। আমি সরকারকে বলতে চাই, সাদেক হোসেন খোকা যে দলেরই থাকুক না কেন, সে তো মুক্তিযোদ্ধা। এই দেশের মাটিতে তার মরার অধিকার ছিল, কিন্তু কেন মরতে পারে নাই? কারণটা কোথায়? এর জবাব সরকারকে দিতে হবে, সরকারকে দিতে হবে। এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার বাংলাদেশের সরকার নয়, এই সরকার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সরকার নয়। এই সরকার ভিন্ন এক দলের, ভিন্ন এক দেশের ইশারায় তাদের সরকার পরিচালনা করে। যদি মুক্তিযোদ্ধার সরকারই হয়ে থাকে, তাহলে সাদেক হোসেন খোকা সে তো একজন মুক্তিযোদ্ধা, স্বীকৃত মুক্তিযোদ্ধা, সে তার দেশের মাটিতে মরতে পারবে না কেন? কারণটা কোথায়? এই জবাব সরকারকে দিতে হবে, এই জবাব সরকারকে দিতে হবে। আজকে দেন, কালকে দেন, এর জবাব বাংলাদেশের জনগণ নিবেই নিবে, কোনো সন্দেহ নেই। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা নুরুল হুদা ফয়জী সাহেব দামাত বরকাতুল আলিয়া, দিগার ওলামায়ে কেরাম, সর্বস্তরের কর্মী ভাইয়েরা ও দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের কোনো সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের ভিত্তিতে এদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। এদের ছিল একসময় মুসলমানদের মুনাফিক এবং গাদ্দারির কারণে 200 বছর ব্রিটিশ শোষণ করেছে। আমার ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম 1857 ঈসাই সালে সেফাই বিপ্লব আজাদি আন্দোলনের নামে এই আন্দোলনের সূচনা মুসলমানই করেছিল। আবার 47-এ এদেশ থেকে ব্রিটিশ হটাতে মুসলমানরাই বাধ্য করেছিল। পরবর্তীতে অন্য সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু ব্রিটিশ হটাও আন্দোলনের ভূমিকায় সূত্রপাত করেছিল একমাত্র মুসলমান, ভূমিকাতে কেউ ছিল না। যেহেতু মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এর জন্য নির্যাতিত নিপীড়িত হয়েছিল মুসলমান। হীন এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট মুসলমান করে নাই, হীন এমন কোনো শাস্তি নাই যেই শাস্তি মুসলমানদেরকে দেওয়া হয় নাই। চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। মিস্টার টমসন বলেন 1857 থেকে 67 পর্যন্ত মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, রক্তপাত করা হয়েছে, যেই পরিমাণের মুসলমানদের রক্ত ঝরিয়েছে, মানুষদেরকে পুড়িয়েছে, এত মানুষ পুরার গন্ধ এই বাতাস কোনোদিন শোকে নাই।
এত রক্ত এই মাটি কোনোদিন চুষে নাই, এত মানুষ হত্যা এই আসমান কোনোদিন দেখে নাই, কিন্তু তারপর মুসলমান আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। শুধু তাই নয়, আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে লেখা আছে, কি লেখা আছে, যেখানে ব্রিটিশ হটাও আন্দোলনে মোট মানুষ মারা গিয়েছিল ৯২,৩৬৩ জন, এর মধ্যে শুধু মুসলমানদের লাশ পড়েছিল ৬২,৫০০-র উপরে। শুধু মুসলমানদের লাশ পড়েছিল ৬২,০০০-এর উপরে। আর ব্রিটিশ হটাওতে মোট মানুষ মারা গিয়েছিল ৯২,৩৬৩ জন। আর সব জাতি মিলে বাকি অংশ, আর ৬২,০০০-এর উপরে শুধু মুসলমান জীবন দিয়েছিল এই পাক উপদেশ থেকে ব্রিটিশ হটাবার জন্য। শুধু তাই নয়, আপনারা জানেন মুসলমানদের আন্দোলনের কারণেই, তাদের সংগ্রামের কারণেই আমরা একটা দেশ পেলাম, যে দেশের নাম পাকিস্তান। তাহলে প্রথম স্বাধীন হয়েছি ব্রিটিশ থেকে, সেখানেও ছিল মুসলমানদের ভূমিকা। দ্বিতীয়তে ৪৭-এ একটা দেশ পেয়েছি, সেই দেশের নাম পাকিস্তান। সেই পাকিস্তান হটাও আন্দোলনেও, পাকিস্তান করার আন্দোলনেও একমাত্র ভূমিকা ছিল মুসলমানদের, অন্য কোনো জাতির ভূমিকা ছিল না। মুসলমানরাই দাবি করেছিল আমাদের স্বতন্ত্র একটা দেশের প্রয়োজন, একটা ভূখণ্ডের প্রয়োজন। এই মুসলমানদের আন্দোলনের কারণেই ৪৭-এ পাকিস্তান নামে একটা দেশ পেলাম। আবার পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এই দুই অংশের মধ্যে পার্থক্য ১৭০০ কিলোমিটার। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে দূরত্ব ১৭০০ কিলোমিটার। এই ১৭০০ কিলোমিটার দূরত্বে অবস্থানকৃত দুইটা দেশকে একই নামে ভাগ করার পিছনে কি কারণ ছিল? ভৌগোলিক কোনো কারণ ছিল না, রীতির কোনো কারণ ছিল না, ভাষার কোনো কারণ ছিল না, বর্ণের কোনো কারণ ছিল না। শুধু একটাই কারণ, সেই কারণটা হলো ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কাজী পাকিস্তান ভাগ হয়েছিল মুসলমানদের ভিত্তিতে, ইসলামের কারণে, মুসলমানের সংখ্যাগরিষ্ঠতার কারণেই পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম। আবার পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিমারা ন্যায় বিচার না করার কারণে, ন্যায়সঙ্গত আচরণ না করার কারণে আবার পূর্ব পাকিস্তানের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সে আন্দোলনের ভিত্তিতে ৭১-এ আমরা বাংলাদেশ নামী একটা ভূখণ্ড পেলাম। কিসের জন্য? কারণটা কি ছিল? ওরা আমাদের সমমর্যাদা রক্ষা করে না। পশ্চিমারা পূর্ব পাকিস্তানের লোকদের সাথে সমমর্যাদা রক্ষা করে না, আমাদেরকে চাকরিতে অধিষ্ঠ করে না, আমাদের প্রাপ্তি আমাদেরকে দেয় না, ন্যায় সংগঠন মর্যাদা দেয় না। এই ন্যায়সঙ্গত মর্যাদা না দেওয়ার কারণে ওদের প্রতি আন্দোলন করে, সংগ্রাম করে ৭১-এ বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা পেলাম। বাস আন্দোলন সমাপ্তির পথে যাবে, কিন্তু আমরা কে দেখলাম ৭১-এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ ২০১৯ সন পর্যন্ত বাংলাদেশের সমস্ত মানুষ সমমর্যাদা ভোগ করে না, সমশান্তিতে থাকে না, সম অধিকার রক্ষা করতে পারে না। আজ আমরা কি দেখেছি? সবাই সমান না, হাজারো পার্থক্য আমাদের মধ্যে আছে। যারা সরকার দলীয় লোক থাকে মনে হয় যেন দেশের সমস্ত কিছুই তারা ভোগ করে, আর যারা ক্ষমতার বাহিরে থাকে তারা মনে হয় যে এই দেশের জায়গিরে থাকে, এদেশের তারা বাসিন্দা না, এদেশের জনগণ তারা না, মানে জায়গিরের লোক, ভাড়াটিয়া লোক। আর যারা সরকার গঠন করে এদেশের যত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যত কিছু তারাই অর্জন করে, আর যারা সরকারে থাকে না তারা এতিমের মতো তাকিয়ে থাকে। হ্যাঁ, শুধু আওয়ামী লীগ না, শুধু বিএনপি না, শুধু জাতীয় পার্টি না, যারা এই দেশে সরকার গঠন করেছে
তারা এই দল পূজা করেছে, ব্যক্তি পূজা করেছে, জনগণের স্বার্থে কোনো কাজ করে নাই। যারাই সরকার গঠন করেছে তারা ব্যক্তি পূজা করেছে, দল পূজা করেছে। আজকেও দেখবেন চাকরিতে গেলে তার 14 গোষ্ঠীর খবর নেওয়া হয়, এ আওয়ামী লীগ করছে কি করে নেই। যদি আওয়ামী লীগ করে তো তাকে চাকরি দেওয়া হবে, আওয়ামী লীগ করবে না তো চাকরি থেকে বঞ্চিত করা হবে। তাই পাকিস্তানিদের দোষ কি ছিল? ওই পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপরে অত্যাচার, অবিচার এবং ন্যায়সঙ্গত আচরণ না করার কারণেই তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আজকেও যদি সরকার বাংলাদেশের জনগণের সমমর্যাদা প্রদান না করে তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমার আপনাকে বুঝতে হবে, আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই? ওরা ধর্ষক, ওরা ধর্ষণ করেছে, আমাদের দেশের মা বোনদেরকে ধর্ষণ করেছে। অথচ আমরা কি দেখেছি? আজকে আমার মা বোনের নিরাপত্তা, আজকে 3 বছরের শিশু মেয়ে নিরাপত্তা, 80 বছরের বৃদ্ধা মেয়ে নিরাপত্তা। যদি পাকিস্তানিরা ধর্ষণ করার কারণে তাদের বিরুদ্ধে আন্দোলন হয়, সংগ্রাম হয়, আজকে যারা ধর্ষণ করে তাদের বিরুদ্ধে আন্দোলন হবে, সংগ্রাম হবে। ভাইয়েরা আমার, প্রিয় যুবক ভাইয়েরা আমার, আপনাকে বুঝতে হবে, আপনাকে দেখতে হবে, আজকে পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ন্যায়পরায়ণতার ছাপ না রাখার কারণে তাদের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, আজকে আমরা কি দেখি? আদালতগুলি জনগণের পক্ষে রায় দেয় না, বরং আদালত সব সময় ওই ক্ষমতাসীনদের দিকে তাকিয়ে থাকে। ক্ষমতাসীনরা যেইভাবে ইশারা করে জজদের কলম সেইভাবে চলে। এটা দেশ? এটা দেশ হতে পারে? এটা মানবতার দেশ হতে পারে? এটা গুন্ডা, বদমাশ, ডাকাতদের দেশ হতে পারে? এটা ভালো একটা সুস্থ রাষ্ট্র কোনোদিন হতে পারে না। একটা ভালো রাষ্ট্র সিফাত কি হবে, গুণ কি হবে? যেখানে সমস্ত মানুষের আইনের অধিকার থাকবে, আইনের বিচার হবে, আইনের শাসন হবে, আইনের দৃষ্টিতে কে সরকারি দল কে বিরোধী দল তা দেখা হবে না। যে ব্যক্তি আইনের পক্ষে থাকবে সে জনগণের নাগরিক, এই নাগরিকতার অধিকার ভোগ করবে। যে আইনের পক্ষে থাকবে না সে জেলখানায় বা তার শাস্তিতে ভোগ করতে হবে। কিন্তু আমরা এখন কি দেখি? যদি দল করি সে আইনের ফাঁক ফুকর থেকে বের হয়ে যায়, আর যে দল করি না সে কোনো অবস্থাতেই অপকর্ম না করলেও, দোষ না করলেও কোনো এক আইনের ফাঁকে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। আজকে আমরা কি দেখেছি? সাদেক হোসেন খোকা আজকে দেশের মাটিতে মরতে পারে নাই, অথচ সাদেক হোসেন খোকা সে একজন মুক্তিযোদ্ধা, সে একজন মুক্তিযোদ্ধা। আমি সরকারকে বলতে চাই, সাদেক হোসেন খোকা যে দলেরই থাকুক না কেন সে তো মুক্তিযোদ্ধা। এই দেশের মাটিতে তার মরার অধিকার ছিল, কিন্তু কেন মরতে পারে নাই? কারণটা কোথায়? এর জবাব সরকারকে দিতে হবে, সরকারকে দিতে হবে। এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার বাংলাদেশের সরকার নয়, এই সরকার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সরকার নয়। এই সরকার ভিন্ন এক দলের, ভিন্ন এক দেশের ইশারায় তাদের সরকার পরিচালনা করে। যদি মুক্তিযোদ্ধার সরকারই হয়ে থাকে তাহলে সাদেক হোসেন খোকা সে তো একজন মুক্তিযোদ্ধা, স্বীকৃত মুক্তিযোদ্ধা, সে তার দেশের মাটিতে মরতে পারবে না কেন? কারণটা কোথায়? এই জবাব সরকার কি দিতে হবে, এই জবাব সরকার কি দিতে হবে। আজকে দেন, কালকে দেন, এর জবাব বাংলাদেশের জনগণ নিবেই নিবে, কোনো সন্দেহ নেই। আমি আওয়ামী সরকারকে বলবো, রাজশাহী ইউনিভার্সিটিতে পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে আজকে ওস্তাদদেরকে যেইভাবে
অপমান করা হয়েছে, লাঞ্ছনা করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। অথচ নারায়ণগঞ্জে মৃণাল কান্তিকে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করার কারণে গোটা বাংলাদেশের সুশীল সমাজ ফুঁসে উঠেছিল, সবাই কান ধরে উঠিছে বসেছে। কিন্তু আমি বলবো, সেই ওস্তাদরা কোথায়, সেই শিক্ষকরা কোথায়? আজকে একজন ওস্তাদকে সবাই ধরে পানির মধ্যে নিক্ষেপ করেছে, 15 ফিট পানির মধ্যে নিক্ষেপ করেছে। আজকে আন্দোলন হচ্ছে না কেন জানেন? কেন? ওই ওস্তাদের মুখে দাড়ি, ওই ওস্তাদের মাথায় টুপি, উনি একজন মুসলমান। এই কারণে কেউ আন্দোলন করবে না, কেউ সংগ্রাম করবে না। আজকে উনি যদি মুসলমান না হতো তাহলে দেখতেন বাংলাদেশ গরম হয়ে যেত, সবাই আন্দোলন ঝাঁপিয়ে পড়তো। মুসলমান, তোমাদেরকে মনে রাখতে হবে, আজকে ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, আজকে ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে, আজকে ষড়যন্ত্র আল্লাহর বিরুদ্ধে, আজকে ষড়যন্ত্র কোরআনের বিরুদ্ধে, আজকে ষড়যন্ত্র রসুলের বিরুদ্ধে। কাজে রসুল প্রেমিকদের সবাইকে আর একবার হুঙ্কার মারতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। তুমি কি জানো দেশ কোথায় যাচ্ছে? তোমার খবর আছে দেশ কোথায় যাচ্ছে? ইসকন তো ধর্মীয়ভাবে পেঁয়াজ খেতে নিষেধ করে। কোন হিন্দুরা সাধারণত পেঁয়াজ খেতে চায় না, যারা গোড়াপন্থী হিন্দু তারাও পেঁয়াজ, কথা বলেন না কেন? তারাও কেউ পেঁয়াজ খায় না, পেঁয়াজ খেতে নিষেধ করে। হিন্দুরা পেঁয়াজ খেতে নিষেধ করে ধর্মীয় হিসাবে, আর আমাদের দেশের কেউ পেঁয়াজ খেতে নিষেধ করে তাদের অনুকরণ হিসাবে। বুঝেন না? বুঝবেন কেমনে? সচেতন তো না, সচেতন থাকলে তো বুঝতেন। প্রিয় ভাইয়ারা আমার, আজকে দেশের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে, দেশের ভূখণ্ড নিয়েও ষড়যন্ত্র চলতেছে। মুসলমানদের উপর বিপদ, যে কোনো মূল্যে মুসলমান ধ্বংস করো, মুসলমান শেষ করো, চাই সেটা মৌলবাদীর নামে হোক, সাম্প্রদায়িকের নামে হোক, আইএসের নামে হোক, জিএমপির নামে হোক, মুসলমান জবাই করো, মুসলমানকে জেলে ঢুকায় দাও। মুসলমান সচেতন হয়েছে। আর ওই সমস্ত বিলাইয়ের কাছে মুরগি বর্গা চলবে না, ভামের কাছে, খাটাসের কাছে মুরগি বর্গা দিলে চলবে না। ইসলামের দুশ্মনদের কাছে দেশ দিয়ে দিলে ইসলামও থাকবে না, দেশও থাকবে না। কাজে আসেন আমরা সবাই সম্মিলিতভাবে এই দেশ রক্ষা করার জন্য, ইসলাম মুসলমান রক্ষা করার জন্য, এই দেশের জাতিকে রক্ষা করার জন্য, এই দেশের ভূখণ্ডে যারাই বসবাস করবে, যেই ধর্মেরই হোক না কেন, তারা এই দেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। চাই সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যে দেশের নাগরিক, চাই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক না কেন, যেই দলের, যেই মতের, যেই পথের, যে আদর্শের হোক না কেন, এদেশের নাগরিক হিসাবে প্রত্যেকের অধিকার সমান থাকবে, সম অধিকার ভোগ করবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা নাগরিকের সম অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশে কোনো বিকল্প শক্তি নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের বাহিরের বিকল্প কোনো শক্তি নাই। কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ সম অধিকার ভোগ করবে না। কাজে আজকের থেকে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা সদস্যকে ঝাঁপিয়ে পড়তে হবে এই দেশ রক্ষার আন্দোলনে, ইসলাম রক্ষা আন্দোলনের, এবং প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ব্যক্তির সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কাজে আসুন আজকের থেকে ইনশাআল্লাহ আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের এই ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন।